কাউকেই সেরকমভাবে শোনা হচ্ছে না। মেনলি আমাদের যে মানে বলে যে টু রান দ্য শো, আমাদের যিনি আছেন মাননীয় কপিল সিব্বল মহাশয়, উনি মেনলি কোর্ট প্রসিডিং এবং রুম সবটাই চালাচ্ছেন। আমাদের ভিকটিমের কোনো লয়ারকে সেরকমভাবে শোনা হচ্ছে না। খুব মিনিমাম কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট আর কি আমাদের মাননীয় এমপি তথা আমাদের স্বনামধন্য আইনজীবী বিকাশ স্যার, যিনি আর কি প্রথম থেকেই নির্যাতিতার হয়ে মামলা লড়ছিলেন এবং লড়ছেন, এবং সবার ফার্স্টে ওনারই বলার মানে রাইট থাকে, মানে আমাদেরও আগে ইনফ্যাক্ট, মানে আমরা তো পিআইএল ইন পার্সন পিটিশনার, আমরা জনস্বার্থ মামলা দায়ের করেছি, আমি কৌস্তবদা করেছে, তারপর আমি করেছি, তো শুভেন্দু স্যার করেছে সবার আগে, কিন্তু নির্যাতিতার আইনজীবী হিসেবে তো বিকাশ স্যারই করেছেন। তো বিকাশ স্যারের ভূমিকাটাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ নির্যাতিতার মা বাবা তাদের গ্রিভান্সটা এবং নির্যাতিতার যে পার্টিকুলার পয়েন্টগুলো যেগুলো কেসের জন্য খুবই উপযোগী, সেগুলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানে মহাশয় স্যারের মানে পয়েন্টগুলো শুনলে তবেই উনিই ভালোভাবে ব্যক্ত করতে পারবেন আর কি। তো আমরাও ওনার দিকেই তাকিয়ে বসে আছি যে আমাদের বিকাশ স্যার সিনিয়র, আমাদের খুব প্রিয়, তো স্যার বলবেন, মুভ করবেন, তারপরে আমরা মানে সেইভাবে বলার সুযোগ পাবো আর কি। কিন্তু আমাদের সিনিয়রকেই সেরকমভাবে শোনা হচ্ছে না। এটাতে আমরা জুনিয়ররা আমরা খুবই মানে স্যারের হিসাবে তো জুনিয়রই হলো, আমরা অনেকটাই জুনিয়র। স্যার অনেক মানে বহু যুগ ধরে স্যার এই প্রফেশনে আছেন ধরুন, তো আইনের ব্যাপারগুলো স্যারের থেকে ভালো ডেফিনেটলি কেউ জানবেন না। তো তাকে কেন শোনা হচ্ছে না, এবং তিনি যেহেতু রাজ্যের তরফে মানে রাজ্যের মানে উনি যেহেতু রাজ্যে অবস্থান করছেন এবং নির্যাতিতার যে মানে ভিকটিমের ফ্যামিলির যে বয়ানগুলো বা নির্যাতিতার যে দুঃখ কষ্ট যন্ত্রণা, তাকে কিভাবে তার এভিডেন্সগুলো ট্যাম্পার হলো, কি মানে কোন মোড়ে কি করা উচিত ছিল, সেগুলো তো ওনার থেকে ভালো কেউই বলতে পারেন না। আমরা সেই দিকে তাকিয়ে বসেছিলাম, আর হতাশ আমরা যে আমাদের সিনিয়র, আমাদের স্যার যিনি এইখানে গ্রাউন্ড লেভেলে আছেন আর কি, ওখানে তো ধরুন রাজ্যের তরফে যিনি মাননীয় কপিল সিব্বল দাঁড়াচ্ছেন, উনি তো আর গ্রাউন্ড লেভেলে থেকে বা ভিকটিমের ফ্যামিলি মানে যে সেগুলো তো আর কষ্টগুলো তো আর উনি ব্যক্ত করতে পারেন না। সেটা একমাত্র এখানকার লয়ারই পারেন, যিনি কাছ থেকে সামনে থেকে আর কি ব্যাপারগুলো উইটনেস করছেন। তো সেটাতে খারাপ তো লাগছেই। আমরা দেখলাম যে জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ থেকে বলা হচ্ছে কর্তব্য বাবচিকে যে গলা নামিয়ে কথা বলুন, আপনি গলাটাকে নামিয়ে কথা বলুন, মূলত ঘটেছিল নর্মাল একটা সাবমিশনই হচ্ছিল। আসলে রাজ্যের তরফে যারা আর কি এই ক্রিমিনালগুলোকে ডিফেন্ড করছে, তারা এতটাই তাদের বক্তব্য এবং ভরাট কোর্টে আর কি এত আইনজীবীর তারা মানে গ্যাং একটা করে ফেলেছে, তার জন্য আমাদের ভিকটিমের লয়ারদেরকে তো বলতে দেওয়া হচ্ছিল না। তাই জন্যই হয়তো আমাদের দাদা একটু জোরে হয়তো বলেছেন, একটু হবে। এবার দেখুন, যার যেটা গলার ভয়েস, ঠিক আছে, কারোর গলা কেউ চিৎকার একটু কারোর গলা, যেমন আমি একটু চিৎকার করে ধরুন একটু জোরে লাউড কথা বলি, আমি ক্লাসিক্যাল সিঙ্গারও আমি, তো সেই ক্ষেত্রে হয়তো সেটা হতে পারে কি, যারা আমরা একটু মাইকে বক্তৃতা দিই, যেমন আমাদের অভ্যাস আছে, তো হয়তো আমাদের একটু জননেতাদের বা জননেত্রীদের একটু হয়তো গলার আওয়াজটা একটু জোরে হয়। সেটা তো মানে এটা মাইনর, মানে এটাকে নিয়ে একটা ইস্যু না করে মেন জিনিসটা আমাদের ফোকাস রাখা উচিত। মানে মেন যে আমাদের নির্যাতিতা যিনি আর্জি করে, তাকে বিচার কিভাবে দেওয়া যায়, তাকে আদৌ বিচারের জায়গা আমরা নিয়ে যেতে পারবো কিনা, এই এতগুলো এভিডেন্স ট্যাম্পারের পরে, যেখানে পুলিশ মন্ত্রী হিসাবে তো ব্যর্থ মুখ্যমন্ত্রী, আর এখানে স্বাস্থ্যমন্ত্রী হিসাবেও ব্যর্থ, সবই তো ট্যাম্পার্ড। আর কি বলবো, মানে হতাশ এবং খুবই খারাপ অবস্থা আমাদের। এইসব যা ঘটনা ঘটছে এগুলো আমরা মেনে নিতে পারছি না, আর এগুলো কোনোভাবেই সাপোর্টেড নয়। আমরা দেখলাম যে এই রাজ্য সরকারের হয়ে কপিল সিব্বলের সহ 21 জন টিম তারা রাজ্য সরকারের লড়াই করছে। সেই জায়গায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনি রয়েছেন, প্রস্তাব বাগচি রয়েছে, আপনাদেরকে যারা আপনারা লড়াই করছেন হাইকোর্টে যারা আছেন, তাদেরকে এই গলার স্বর নামিয়ে কথা বলুন, তাদেরকে ধমক দিয়ে বিকাশ রঞ্জন স্যারকে কথা বলতে না দিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কারণ যতক্ষণ না পর্যন্ত পাবলিক ভয়েসটা আপনি বন্ধ করতে পারবেন, মানে ধরুন আমরা যারা নির্যাতিতার হয়ে লড়ছি, তারাও তো আলটিমেটলি প্রচুর পাবলিকের বা আপনাদের মতন সমস্ত জনগণ যে ভাই বোনেরা আমার মানে কথাটা শুনছেন, তাদের তো মনের কথাগুলো আমরা বলছি, তা সেইটা অবশ্যই চেষ্টা করবেন যদি বন্ধ করে দেওয়া যায়, যাতে করে গদিটা আরও বেশি দিন ধরে চালানো যায়। এবং এই গদি চালানোর জন্যই কিন্তু এই যে 23 জন মারা গেছে বলে একটা ইস্যু নতুন করে ক্রিয়েট করা হচ্ছে। কেন? কারণটা এটাই, যাতে করে ব্যাপারটার মোড়টা ঘুরিয়ে দেওয়া যায়, অন্যদিকে আন্দোলনগুলো যাতে বন্ধ করে দেওয়া যায়, মুখগুলো যাতে করে সেলোটেপ দিয়ে বন্ধ করা যায়। যে প্রতিবাদী ভয়েস, মানে রাইটিয়াস ভয়েস আই মাস্ট সে, মানে যে ন্যায্য আওয়াজ যেগুলো উঠছে, সেই ন্যায্য আওয়াজগুলোকে যদি না বন্ধ করা যায়, শাসক কীভাবে ক্ষমতায় বহাল কীভাবে থাকবে? সে থাকতে পারবে না।
কারণ ডেমোক্রেসি তো অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। ডেমোক্রেসি তো মানুষের মানুষই তো শেষ কথা বলে না, আমরা তো সেটাই জেনে এসেছি। আর জুডিশিয়ারিও আলটিমেটলি আমাদেরকে মানুষকে বিচার দেওয়ার জন্যই। আমরা খুবই হতাশ যে আমাদের স্বনামধন্য সিনিয়র একজন এত বড় একজন লয়ার আমাদের বিকাশ রঞ্জন স্যার, তার কথা শুনছেন না। আমরা কে বলুন, আমরা তো 10 বছর প্র্যাকটিস করছি, ওনার তো বোধহয় 50-60 বছর, বা আরও আমাকে গুনে দেখতে হবে। আমাদের ধরুন 5-6 গুণ 7 গুণ, এবং ওনার ক্যাপাসিটি বা উনি যে ধরনের কাজ মামলা করেন আপনারা সবাই জানেন। তো তাকেই শোনা হচ্ছে না। এখান থেকে আপনারা পাবলিক মতামত দিন, আমি আর আপনাদের কি বলে দেবো বলুন। আমাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে, এই কালো কোট পরে আমরা সবটা বলতে পারি না, সবটা বলা হয়তো কেন ডেফিনেটলি উচিত নয়। 17 তারিখে পরবর্তী যে মামলা আছে সেখানে কি সিবিআই কোনো রিপোর্ট পেশ করবে বলে আপনার ধারণা? সিবিআই আগেও তো রিপোর্ট বলছে পেশ করেছে, খামবন্দি, কিন্তু সেটা আমরা জানতে পারছি না। কই অ্যারেস্ট তো আমরা সেরকম দেখছি না। আর এনিওয়ে সন্দীপ ঘোষের অ্যারেস্টটা তো আর্থিক কেলেঙ্কারিতেই হয়েছে, সেটা তো অনেক আগেই হওয়া উচিত ছিল। সন্দীপ ঘোষের অ্যারেস্টটা তো ডেফিনেটলি এই ধর্ষণের মামলার ক্ষেত্রে কিন্তু নয়। আর 17 তারিখে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। 17 তারিখে আমার ইচ্ছা আছে ডেফিনেটলি, আমি যদি সুযোগ পাই সেরকমভাবে আমরা একটু বলার, তাহলে আমরা কিছু বলতে চাই কোর্টকে যে কীভাবে নির্যাতিতার ফ্যামিলি বিচার পাচ্ছে না, এবং কিভাবে আমরা চাইছি জিনিসগুলো হোক, তাহলে আমরা অন্তত বিচার পাবো। সেটা আমি এখনই যেহেতু ক্যামেরার সামনে বুঝতেই পারছেন, সেটা আদার সাইডকে এখনই ওই জন্য তোমাদেরকেও এখনই বলছি না। 17 তারিখে মামলার পরে ডেফিনেটলি সেটা আমি জানাবো কি হলো সেদিনের রিপোর্টটা। বাট উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট। আমরা সেটার দিকেই এখন যাচ্ছি যে অ্যাটলিস্ট বিচারের, কারণ আমাদের তো দেখুন, আমরা হাতে বন্দুক তুলে নিতে পারবো না, আমরা নোংরামি করতে পারবো না, আমরা ভদ্রভাবে ভালোভাবে ডাল ভাত খাওয়া মানুষ। তো আমাদের জন্য যেটা পসিবল, আইনের রাস্তায় থেকে, বিচারের রাস্তায় থেকে, বিচার প্রক্রিয়ার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া, আমরা সেইভাবেই বিশ্বাস রাখছি। এবং 17 তারিখে সেইভাবেই আমরা দেখছি, আশা করি ঈশ্বরের আশীর্বাদে আশা করা যায়। কারণ একটা জিনিস জানবেন, ইয়াত ধর্মস্তত জয়া, যেখানে ধর্ম সেখানে কিন্তু জয়। মানুষ যদি নিজের হাতে মনে করে কনস্টিটিউশনাল রাইটগুলোকে নষ্ট করে দিয়ে নিজের মতন করে মোল্ড করবে, তাহলে সে যাই হোক না কেন সেটা কিন্তু হয় না। সেই শাসনের, সেই অপশাসনের, দুঃশাসনের অবসান কিন্তু একদিন ঘটবেই। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে প্রেস মিটিং করে বলেছেন যে আর্জিকার নিয়ে আর এরপরও না 1 মাস 1 দিন হয়ে গেছে, এখন উৎসবের উৎসব। আমরা বাঙালিরা, আমরা যারা মাতৃভাষা আমাদের যাদের বাংলা, এবং বাংলা লিটারেচারটা যারা আমাদের মায়ের থেকেই পড়েছি, যেমন আমার বাংলা শেখাটা আমার মায়ের কাছ থেকেই, এবং আমার মায়ের কাছ থেকেই প্রথম আমার জীবনের গান শেখা, সঙ্গীত, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। আর আমার মাই আমাকে প্রথম এই যে বাংলা ভাষায় মহেশের গল্প থেকে শুরু করে শরৎচন্দ্রের, আমার মা খুবই কবিতা ভালোবাসে। তো আমার মায়ের কথাই মনে পড়ে গেল এই উৎসব কথাটায়। উৎসব, সবের কিন্তু দুটো ব্রেকআপ যদি আপনি করেন, তালবেশ ব, সব হচ্ছে মৃতদেহ। একমাত্র এই রকম উৎসবের ক্ষেত্রে একজন শকুনি ছাড়া বা শকুন ছাড়া, যে একজন মৃত লাশ দেখে উন্মাদ এবং উন্মত্ত হয়ে নৃত্য করতে পারে, বা আনন্দে যে সে তার খাবার পেয়েছে, তার এবার খাবারটা জুটেছে, সেটা একজন শকুনিই করতে পারে। তাই এই যে উৎসব, ফিরবো, আমরা উৎসবেই আছি, কারণ আমরা এই মৃত্যু মিছিলেই যাচ্ছি, আমরা আমাদের প্রতিবাদ চলছে, এবং আমরা এই যে উৎসব, এই যে আমাদের নির্যাতিতা, আমাদের সেইভাবেই প্রতিবাদ চলবে, সেই রকমভাবেই হবে আমাদের উৎসব। উৎসব ন্যায়ের জন্য লড়াই করা, উৎসব ঠিকের হয়ে দাঁড়ানো, উৎসব যা কিছু অন্যায় আছে